হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রসায়ন অংশের প্রশ্ন ব্যাংক সলভ করব। অর্থাৎ আজকের ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, এই প্রত্যেকটি কোয়েশ্চেন রসায়নের প্রত্যেকটি কোয়েশ্চেন বিগত বছরগুলোতে অলরেডি আসছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই টপিকের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো যেই কোয়েশ্চেনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানে বেশি আসছে, বারবার রিপিট হইতেছে এই টাইপের কোয়েশ্চেনগুলা, তো আজকে আমরা সলভ করব আর কি বেসিক্যালি। তো চলো ভাই আমরা শুরু করি, বেশি কথা বলবো না। তোমাদের সাথে আমি আছি রিয়াজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো নেক্সট প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি। হ্যাঁ, এই যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি হবে। আচ্ছা, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি হবে। আচ্ছা, তোমাকে আগে জানতে হবে, আমরা অবশ্যই ব্যাখ্যা সহ সলভ করব প্রত্যেকটি কোয়েশ্চেনেরই, যেন এই টাইপের রিলেটেড সবগুলো কোয়েশ্চেন তুমি আসলে পারো। এবং অপশনগুলো, অন্য অপশনগুলো কেন সঠিক না এবং এই অপশনটা কেন সঠিক, এটাও আমরা জানবো। তো এটা জানলে হয় কি, তোমার প্রশ্ন ব্যাংক অর্থাৎ যে কোনো টাইপের কোয়েশ্চেনই আসুক না কেন, ওই টপিক থেকে তুমি পারবা, অ্যান্সার দিতে পারবা। তো অবস্থান্তর মৌল কারা, আশা করি এটা তোমরা সকলেই জানো। অবস্থান্তর মৌল হওয়ার জন্য প্রথম যেই শর্তটা হওয়া লাগে সেটা হচ্ছে ডি ব্লক মৌল হওয়া লাগে। এটা কিসে, এটা কিন্তু সুস্থিত আয়নে। আচ্ছা, আমি এখানে লিখি, অবস্থান্তর মৌল হওয়ার জন্য সুস্থিত আয়নে, সুস্থিত নয়, এই যে ডি ব্লক আছে, ওই ডি ব্লকটা তো আমরা তো জানি ডি ব্লকে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। ডি ব্লকে সর্বোচ্চ ডি ব্লকে সর্বোচ্চ 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন থাকতে পারে। তো ওই মৌলের সুস্থিত আয়নে ডি ব্লকে যদি অপূর্ণ থাকে, অপূর্ণ বলতে কি, অপূর্ণ বলতে 1 থেকে 9টা। হ্যাঁ, কারণ ডি ব্লকে 10টা থাকতে পারে, 10টা থাকলে পূর্ণ হয়ে যাবে। তো এরকম 1 থেকে 9টা থাকলে হবে অপূর্ণ, আবার না থাকলেও হবে না। ডি ব্লকে 1 থেকে 9টা যদি ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। এবং এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি, অবস্থান্তর মৌলগুলো এই যে দেখো এখানে বলা আছে যে সরল যৌগ গঠন করে। হ্যাঁ, সরল যৌগ, এটা কিন্তু কারেক্ট না। হ্যাঁ, কারণ কি, কারণ এই অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া জটিল যৌগ কি, এই যে নিচে 2 নম্বরের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো মেইনলি জটিল যৌগ যেগুলো, ওগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তো এই যৌগগুলো, মানে জটিল যৌগগুলো অবশ্যই ফর্ম করার জন্য ওই মৌলটাকে অবস্থান্তর মৌল হতে হবে, অর্থাৎ সেন্ট্রাল বা কেন্দ্রীয় মৌলটাকে। ঠিক আছে। এবং অবস্থান্তর মৌলের দ্বিতীয় বৈশিষ্ট্য 2 নম্বরে কি বলছে, যে রঙিন যৌগ গঠন করে। হ্যাঁ, অবশ্যই অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। 3 নম্বরে বলছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। হ্যাঁ, কারণ আমরা জানি ধরো এই যে আয়রন, আয়রন কিন্তু একটা অবস্থান্তর মৌল। এটার যে যোজনী, এটা +2 ও হতে পারে, আর আমরা জানি কি +3 ও হতে পারে। তার মানে এই যে অবস্থান্তর মৌলগুলা, যে এরকম বিভিন্ন ধরনের একই মৌল বাট ডিফারেন্ট যোজ্যতা প্রদর্শন করে। হ্যাঁ, তার মানে কি এটাও সঠিক। তার মানে বলছে নিচের কোনটি সঠিক, তার মানে 2 আর 3 সঠিক। 2 আর 3 কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তো অবস্থান্তর মৌলের আরো 2টা বৈশিষ্ট্য আছে। এখানে তো তোমরা বুঝলাই যে জটিল যৌগ গঠন করে 1 নম্বরে। তারপর 2 নম্বর হচ্ছে সরল যৌগ গঠন করে না। হ্যাঁ, সরল যৌগ অবস্থান্তর মৌল গঠন করে না, রঙিন যৌগ গঠন করে। তারপর পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপর আরেকটা আছে যে তোমার এরা এই যে অবস্থান্তর মৌলগুলা, হ্যাঁ আমি স্টার দিয়ে লিখি, এরা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো? এরা হচ্ছে এই যে বিভিন্ন বিক্রিয়ার মধ্যে যে আমরা প্রভাবক ইউজ করি, সেই প্রভাবক হিসেবেও এই অবস্থান্তর মৌলগুলা ইউজ করা যেতে পারে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে দেখো, কোবাল্ট অ্যামোনিয়া 6 3+ আয়নটিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। আচ্ছা, এটা জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, এই যে কোবাল্ট। ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়া, এই যে এটা একটা জটিল যৌগ, একটু আগে তোমাকে বললাম। এই জটিল যৌগের মধ্যে প্রথম বন্ধনীতে যেটা লেখা হয় সেটাকে বলা হয় লিগ্যান্ড। কি বলা হয়, লিগ্যান্ড। হ্যাঁ, বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড কারা, যাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ যারা মুক্ত জোড় ইলেকট্রন ত্যাগ করে বা শেয়ার করে, একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে, ওই
যৌগ বা ওই আয়নটাকে বলা হয় লিগ্যান্ড। যেমন এখানে দেওয়া আছে যে অ্যামোনিয়াটা, আমি বলছি তোমাকে প্রথম বন্ধনীর মধ্যে যা থাকে সেটাই হচ্ছে লিগ্যান্ড। অ্যামোনিয়ার মধ্যে দেখো এই নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড় আছে, এই জন্য এখানে অ্যামোনিয়াটা হচ্ছে লিগ্যান্ড। তো এটার জনসংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কোবাল্টের জনসংখ্যা বের করবো, কারণ কোবাল্ট হচ্ছে সেন্ট্রাল পরমাণু। তো কোবাল্টের জন্য আমরা এক্স ধরে নিলাম, তারপর প্লাস, কোবাল্ট একটাই আছে। অ্যামোনিয়া, এখন বলো আমাকে, অ্যামোনিয়া তো একটা কোনো আয়ন না, অ্যামোনিয়া একটা যৌগ। তো আমরা জানি সম্পূর্ণ যৌগের জনসংখ্যা কত হয়, সম্পূর্ণ যৌগের জনসংখ্যা হয় 0, তাই না? এটা তো কিন্তু পজিটিভ আয়নও না বা নেগেটিভ আয়নও না, ক্যাটায়নও না অ্যানায়নও না, এই জন্য অ্যামোনিয়ার মানে ফুল পরমাণুটার জনসংখ্যা কত হবে, 0 হবে, 0 ইন্টু 6, কারণ অ্যামোনিয়া 6টা আছে এই জন্য 6 দিয়ে গুণ হয়েছে, ইকুয়াল টু কি হবে, এই যে উপরে দেখো 3 প্লাস আছে চার্জ, তার মানে +3। তো 0 ইন্টু 6 তো 0ই হবে, তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু কি হবে, +3। তাহলে জনসংখ্যা অ্যান্সার কত হবে, এই যে সি নাম্বার অপশনে দেখো +3 দেওয়া আছে। তো এটা এর জন্যই দিয়েছি, তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো দেখবা যে এই যে জটিল আয়ন দিয়ে জনসংখ্যা বের করতে বলে। তো আমি একটা দিয়ে দেখালাম, আশা করি তোমরা অন্যগুলো পারবা। অনেক সময় এখানে লিগ্যান্ড হিসেবে সায়ানাইড থাকতে পারে, সায়ানাইড থেকে তুমি কি করবে, এই যে সায়ানাইড কিন্তু -1, তার মানে এখানে এখানে যদি সায়ানাইড থাকে তাহলে -1 দিয়ে গুণ দিতে হবে। আবার যদি পানি থাকে H2O, তাহলে H2O তো একটা যৌগ, এটা তো আর কোনো আয়ন না, তার মানে এটা 0 দিয়ে গুণ দিতে হবে। আবার যদি থাকে ক্লোরাইড, এটাও একটা লিগ্যান্ড, এটা আবার মাইনাস দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? আর লিগ্যান্ড মূলত দুই ধরনের, একটা নেগেটিভ লিগ্যান্ড এটা, আর একটা হচ্ছে প্রশম লিগ্যান্ড এটা। প্রশম লিগ্যান্ড হচ্ছে যৌগ যেটা আর কি, এখানে ওই যে অক্সিজেনের মধ্যে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো আশা করি তোমরা জটিল আয়নের জারণ সংখ্যা সেন্ট্রাল পরমাণু এটা বের করতে পারবা। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটা দেখো, এটা জৈব যৌগের একটা কোয়েশ্চেন, এখানে এরকম থেকে কোয়েশ্চেন আসে, তুমি এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। বলছে এই যে এখানে একটা যৌগ দেওয়া আছে, বলছে এই যৌগটার ইউপেক নেম কি, ঠিক আছে? ইউপেক নেম তোমাকে বলতে হবে। আচ্ছা, এই যৌগটা আমি নিচে আবার একটু লিখি, দেখো CH3, তারপরে কি CH2, তারপরে হচ্ছে CH, আর ব্র্যাকেটে হচ্ছে CH3, তার মানে এই যে CH3টা আছে এটা কিন্তু ভাইয়া শাখা শিকল হিসেবে আছে, হ্যাঁ, শাখা শিকল হিসেবে আছে। তারপর হচ্ছে CH, আবার ব্র্যাকেটে NH2, হ্যাঁ, তাহলে এটাও কি হবে, শাখা শিকল হিসেবে হবে। তারপরে হচ্ছে CH3, তাই না? এটাই তো। আচ্ছা, এখন আমাকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করতে হবে কি, শাখা শিকলকে প্রাধান্য দিতে হবে। দেখো এখানে আছে মিথাইল, অ্যালকাইল, এখানে আছে কি অ্যামিন, তাই না? এখানে কি আছে, এই যে দেখো অ্যামিন আছে, অ্যামিন। তার মানে অ্যামিনটাকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। অ্যামিন এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে কি হবে, 1 2 3 4, 4 নাম্বারে। আর এদিক থেকে করলে 1 2 3 4, 2 নাম্বারে। তার মানে আমাকে যেদিক থেকে কাছে হয় ওই দিক থেকে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 5, ঠিক আছে? এবার দেখো 2 নম্বরে কি আছে, অ্যামিন আছে। 3 নম্বরে কি আছে, মিথাইল আছে। এখন অ্যামিন তাহলে 2 অ্যামিনো হয় আর 3 মিথাইল। এখন কি আমরা 2 অ্যামিনো 2 অ্যামিনো, আবার 3 নম্বরে কি আছে দেখো, এই অ্যামিনটাকে অ্যামিনো বলা হয়। আর 3 নম্বরে কি আছে, মিথাইল, 3 মিথাইল, কারণ 3 নম্বরে মিথাইল আছে, 3 মিথাইল। এরপরে কয়টা কার্বন এখানে, 5টা কার্বন। 5টা কার্বন দিলে কি হয়, পেন্ট। এখানে কি ডাবল বন্ড আছে, ডাবল বন্ড নাই, তার মানে এটা কি পেন্টেন হবে, তাই না? পেন্টেন। আচ্ছা, এটা হইতে পারে, আমি তো এই 3 মিথাইল তো আগে হতে পারে, এটা হতে পারে না এরকম 3 মিথাইল, 3 মিথাইল, তারপর 2 অ্যামিনো, 2 অ্যামিনো পেন্টেন, ঠিক আছে? 3 মিথাইল 2 অ্যামিনো পেন্টেন। এখন এই দুইটাই তো হতে পারে, এই দুইটার মধ্যে কারেক্ট কোনটা? দেখো আমি যদি এটা লিখি অ্যামিনো, অ্যামিনো কি দিয়ে, ইংলিশে এ দিয়ে, আর মিথাইল কি দিয়ে, এম দিয়ে। তাহলে আর এখানে মিথাইলটা এম দিয়ে আমরা জানি, আর এখানে হচ্ছে অ্যামিনোটা হচ্ছে এ দিয়ে। তাহলে আমাকে নাম্বারিং করার সময় আমাকে এমন ভাবে নামকরণটা করতে হবে যেন যদি একাধিক শাখা শিকল থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ একাধিক শাখা শিকল। তো একাধিক শাখা শিকল থাকলে ইংরেজি বর্ণমালার মধ্যে যেটা আগে তোমাকে সেটা আগে বলতে হবে। তো এ আর এম এর মধ্যে কে আগে, অবশ্যই এ আগে। তার মানে এই প্রথমটা হচ্ছে আমাদের কারেক্ট, 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। এটা কই আছে, এই যে দেখো 2 নম্বর অপশনে, সি নম্বর অপশনে আছে 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে এই কোয়েশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে নামকরণ থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই। সো নামকরণের যে টপিকটা আছে এই টপিকটা তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন যৌগের নামকরণ লিখে লিখে। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো,
একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক, মানে কি বলছে, একটা নির্দিষ্ট ভরের গ্যাস ছিল, এটাকে চাপ অর্ধেক করা হয়েছে এবং তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। আয়তন কত হবে, মানে ধরো চাপ আগে ছিল P1, এবার অর্ধেক করে ফেলছে, মানে এবার হবে হাফ, এরকম না ব্যাপারটা। সরি, আমি একটু একটু সময় নিচ্ছি এটা বুঝতে পেরে। আচ্ছা, ধরো চাপ অর্ধেক করছে, তার মানে ধরো আগে P1 ছিল P এর সমান, হ্যাঁ। তো এবার P2 কি করছে, চাপটাকে অর্ধেক করে ফেলছে, তার মানে আগে চাপ ছিল P এর অর্ধেক কি হাফ P, তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, তার মানে আগে T1 তাপমাত্রা কত ছিল, T ছিল, তাপমাত্রা দ্বিগুণ করার পর তার মানে এবার তাপমাত্রা কি হলো, 2T হয়ে গেল। এখন আয়তন, আয়তন কত হবে, ঠিক আছে। আগে আয়তন ধরো কত ছিল, V1 = V ছিল, এইবার V2 কত হবে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে, ওই যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যেটা ছিল, কি ছিল সেটা সমন্বয় সূত্র, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, তাই না। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসে দিই। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে P, B1 এর মান কত, B1 এর মান আমরা V ধরে নিলাম। আচ্ছা, তাহলে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে শুধু T, P2 এর মান কত, P2 এর মান হচ্ছে হাফ P, আর V2 এর মান তো আমরা জানি না, V2 বের করতে হবে। আর T2 এর মান কত, T2 এর মান হবে, দেখো এখানে T2 এর মান কিন্তু দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2T, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের এই T আর এই T কি কাটা যাবে, তারপর এই P আর এই P কি কাটা যাবে, তাই না। 1/2টা, এই যে 2টা তো নিচে আসবে, তাই না। তো 2 নিচে আসলে কি হবে বলো, এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে V থাকবে, আর এই পাশে হবে V2/4, তাই না, V2/4 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে আমাদের, B2 কত হবে, 4B, তাই না। B2 কি হবে, 4B, মানে আমাদের আয়তন যেটা হবে সেটা হবে 4 গুণ হয়ে যাবে, আমাদের আগের আয়তনের তুলনায়, মানে পূর্বের আয়তনের 4 গুণ হবে। এখন দেখো পূর্বের আয়তনের 4 গুণ হবে, তাই না। ওই দেখো বি 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 কি ছিল, B1 = B, দেখো এখানে B1 = B ছিল পূর্বের আয়তন, বিটা হচ্ছে পূর্বের আয়তন, তাহলে V2 হবে পূর্বের আয়তনের কয় গুণ, 4 গুণ। তো পূর্বের আয়তনের 4 গুণ কি অপশনে আছে, অপশন কিন্তু নাই, দেখতেই পাচ্ছ অপশনে নাই, তার মানে এই যে ডি নাম্বার অপশনটা হবে কারেক্ট, কোনোটিই নয়, ঠিক আছে। এ নাম্বার অপশন, বি নাম্বার, সি নাম্বার কোনোটাই কারেক্ট হবে না, হবে কোনোটিই নয়, সঠিক অ্যান্সার হবে 4 গুণ, পূর্বের 4 গুণ। এবার 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বলছে 2 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 1.5 ml 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পরস্পর মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে, মানে দুইটা আলাদা দ্রবণ আছে আর কি, বুঝতে পারছো। এই যে ধরো এখানে একটা দ্রবণ আছে, তারপর এখানে একটা দ্রবণ আছে, এখন দুইটা দ্রবণ তুমি একসাথে মিশাই দিছো, তুমি মিশাই দিলে ধরো এরকম হয়ে গেছে, তাই না, মিশাই দিছো, মিশাইলে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে, নতুন দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো ব্যাপারটা এরকম না, দেখো এই যে 2 ml যেটা, এটাকে আমরা ধরো V1 ধরতে পারি, 1.5 মোলার যেটা, এটাকে আমরা S1 ধরতে পারি, এরপর 1.5 ml যেটা, এটাকে আমরা কি ধরতে পারি, V2 ধরতে পারি, 2 মোলার, এটাকে আমরা S2 ধরতে পারি। তাহলে তুমি যখন এই দুইটা দ্রবণকে মিশাই দিবা, তখন V কি হবে, V1 প্লাস V2, তাই না, V এর মান হবে V1 প্লাস V2, আর নতুন দ্রবণে যে ঘনমাত্রা S = হবে হোয়াট, কারণ আয়তন দুইটা যোগ করে দিলেই মিশ্রণের আয়তন তুমি পেয়ে যাবে, কিন্তু দুইটা ঘনমাত্রা যোগ করলে মিশ্রণের ঘনমাত্রা পাওয়া যাবে না, এই জন্য আমাদেরকে লঘুকরণ সূত্র ইউজ করতে হবে। লঘুকরণ সূত্র কোনটা, ওই যে S1V1 = কি S2V2। তাহলে আমার আগে কি ছিল, আগে তো দুইটা দ্রবণ ছিল না, এই জন্য কি হবে S1V1 প্লাস S2V2, তাই না, দুইটা আলাদা দ্রবণের ঘনমাত্রা এবং আয়তনের গুণফল ইকুয়ালস টু মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ইনটু মিশ্রিত দ্রবণের আয়তন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এসটা বের করতে হবে, তাহলে S ইকুয়ালস টু হবে হবে S1V1 প্লাস S2V2 বাই হচ্ছে V, ঠিক আছে। আর V মানে কি, V1 প্লাস V2, আমরা বের করে ফেলি, V1 এর মান কত, এই দেখো V1 এর মান হচ্ছে 2 ml, 2 ml প্লাস V2 এর মান কত 1.5 ml, তাহলে V এর মান কত দাঁড়ালো 3.5 ml, তাই না, 3 পয়েন্ট, মানে দুইটার যোগফল আর কি। আচ্ছা, তাহলে তুমি যদি এখন করো, তাহলে ভ্যালুটা কি দাঁড়াবে, দেখো S1 এর মান কত 1.5 ইনটু 2 প্লাস এখানে হবে
S2 কত 2 ইন্টু V2 হবে 1.5, ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে ভি এর মান আমরা বের করলাম 3.5, তাহলে কত দাঁড়াবে 1.5 ইন্টু 2, মানে 1.5 ইন্টু 2 কত হবে 3 না, 3 প্লাস 3 কত হবে 6 বাই 3.5। তো তুমি যদি দশমিকটা যদি উঠাইয়া দাও, মানে এক ঘর আছে তো, দশমিকটা উঠে দিলে উপরে 60 হয়ে যাবে না, মানে হবে 35/60, তাই না? তুমি এখন কি করতে হবে, 35কে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 35কে 60 দিয়ে ভাগ করলে 35 একে 35 থাকবে কত, 10 তে 5 গেলে থাকবে, আচ্ছা এখানে তো হচ্ছে না, আমি একটু এখানে লিখি। আচ্ছা, আমি এখানে করতেছি 35কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দাঁড়াবে কত, দেখো 35কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, 35 একে 35, 10 তে 5 গেলে থাকবে 5, 4 25, এখানে হবে 0, সরি আর তো ভাগ যাবে না, এই জন্য হচ্ছে দশমিক। এগুলো তো ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না, তো এখানে একটা 0 হবে। আচ্ছা এবার কত দিয়ে যাবে দেখো, 3 সাতা আমি 5 4 0 বাদ দিলে 3 7 21, 3 8 24, তো আমি যদি 35কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 8 40, হাতে আছে 4, 3 8 24 আর 4 28, 280, তার মানে 8 দিয়ে যাবে না, যাবে কত দিয়ে 7 দিয়ে, 5 7 35, 5 7 35, হাতে আছে 3, 3 7 21 আর 3 24, তো এখানে হবে 5, আর আর তো হবে না, 5 হবে, তার মানে 1.7 হবে আনসার, তাই না? তার মানে এটা কত হবে 1.7, এটা হবে আনসার। তো 1.7 দেখো অপশন আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 1.7 দুইটা আছে, তার মানে আমাকে আরো এক ঘর করতে হবে। তো আমার লাস্টে কিন্তু 5 ছিল, তো 5 যদি থাকে তাহলে এখানে হবে আরেকটা শূন্য হবে 5 এর শেষে। তো একেবারে কিন্তু দেখো 50, এখানে হচ্ছে 35, 35 দুগুণে 70, তার মানে 35 একে আবার হবে 35, 35 একে 35, ঠিক আছে? তো এখানে তোমার 5 আর হচ্ছে 15 অবশিষ্ট থাকবে, তার মানে 1.71, ঠিক আছে? দেখো দেখো এটা তুমি 35কে 60 দিয়ে ভাগ করলে 1.71 হবে। 1.71 কই, এই যে দেখো 1.75, এটা 1.71 কিন্তু এইটা। অনেকে যারা মানে এক ঘর পর্যন্ত করবে তারা তো এটা এটা অনেক সময় অনেকে অ্যান্সার দিয়ে দিবে, এটা এ নাম্বারটা, কিন্তু আসলে এ নাম্বারটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 1.71, কারণ পরের বার এক ঘর যাবে, 5 ঘর যাবে না। আচ্ছা আশা করি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পারছো, এই যে এটা, এই যে S1V1 প্লাস S2V2 ইকুয়ালস টু S ইন্টু ভি, মানে বেসিক্যালি সূত্রটা হচ্ছে ওইটা আর কি, S1V1 প্লাস S2V2, মানে সরি S1V1 ইকুয়ালস টু S2V2। এখানে আগে দুইটা দ্রবণ ছিল, এই জন্য দুইটা দ্রবণের যোগফল হবে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ইন্টু মিশ্রিত দ্রবণের আয়তন। আচ্ছা এবার এই কোয়েশ্চেনটা দেখো, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, এইচএসসির একটা টপিক। কোন বস্তুর অবস্থান এবং ভরবেগ, মোমেন্টাম মানে ভরবেগ আর কি, অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়, এটি কার নীতি বলো, এটি কার নীতি? এটা অবশ্যই হাইজেনবার্গের, ওই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটাই ছিল, একটা বস্তুর অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যাবে না, অসম্ভব, এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আর কি। আশা করি তোমাদের মনে পড়ছে। আচ্ছা এটা নিয়ে আর কিছু বলার নাই। এরপর 7 নম্বর কোয়েশ্চেন দেখো, সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা ও চাপে 600 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? আচ্ছা এটা তড়িৎ রসায়ন থেকে একটা কোয়েশ্চেন এটা। তো আমি এমন কোয়েশ্চেন গুলো উঠিয়ে রাখছি যেগুলো বেশি আসছে, ঠিক আছে? তোমরা যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, ওই অ্যানালাইসিস আমিও করছি, আমি করে যে কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি বারবার রিপিট হইতেছে যে টপিক গুলো থেকে, ওই টপিক গুলোর কোয়েশ্চেন আমি সলভ করাইতেছি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা এখানে যে কোয়েশ্চেনটা বলা আছে, সালফিউরিক অ্যাসিড চালনা করে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা এখানে আমাদের একটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে এরকম, দেখো তোমাদের মনে পড়ে কিনা, তড়িৎ রসায়নের ফ্যারাডের সূত্রটা আর কি। ফ্যারাডের সূত্রটা ছিল এইটা, কি ছিল যে W ইকুয়ালস টু জেড কিউ, ঠিক আছে, জেড কিউ, এটা ছিল সূত্র। তো জেড ইকুয়ালস টু কি, জেড ইকুয়ালস টু ছিল এম বাই ই এফ, ঠিক আছে, আর কিউ সমান, কিউ মানে তো ছিল মানে আধান বা চার্জ, কিউ ইকুয়ালস টু কি আই টি, ডাব্লিউ ইকুয়ালস টু ছিল এইটা, ঠিক আছে, এম আই টি বাই ই এফ, কি ছিল ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই ই এফ। আচ্ছা এমটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি এটা লেখা যায় না, যে ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু
আইটি বাই ইএফ বলো, এটা তো লেখাই যায় তাই না? এই যে এবার দেখো ডাব্লিউ বাই এম মানে ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর মানে কি মূল সংখ্যা, এন ইকুয়ালস টু কি দাঁড়াবে আইটি বাই ইএফ। ঠিক আছে, এটা থেকে আমরা কি বের করবো, টি এর ভ্যালু বের করবো, কারণ এখানে বলছে যে কতক্ষণ কতক্ষণ চালনা করে, তাহলে টি ইকুয়ালস টু কি হবে, টি ইকুয়ালস টু হবে হবে এন ই এফ ডিভাইডেড বাই আই, এন ই এফ ডিভাইডেড বাই আই, এটা হবে। আচ্ছা এবার দেখো এন, এন এর ভ্যালু কি, মানে এন তো মূল সংখ্যা তাই না, মূল সংখ্যা তো এখানে দেওয়া নাই, কিন্তু এখানে একটা আয়তন দেওয়া আছে 600 ml, 600 ml। আবার এখানে বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ, তার মানে এটা এসটিপি তেই আছে তাই না? তো এসটিপি তে, এসটিপির জন্য আমরা কি এই ফর্মুলাটা কি জানি না, আমি এখানে লিখি n ইকুয়ালস টু ভি লিটারে ডিভাইডেড বাই 22.4, এটা কি আমরা জানি না? দেখো তোমাদের মনে পড়ে কিনা, আশা করি মনে পড়ছে এখন যাদের মনে ছিল না। এবং এটা একটা খুবই একটা বেসিক একটা সূত্র মূল সংখ্যার জন্য, মূল সংখ্যা বের করার। তো এখানে আমরা এটা ইউজ করবো, তো ভি বাই 22.4, হ্যাঁ, তাহলে এটা জায়গায় আমরা কি লিখবো বলো, ভি এর মান কত লিটারে, এই 600 ml কে লিটারে নিলে কি হবে 0.6 লিটার তাই না? তাহলে হবে 0.6 ডিভাইডেড বাই 22.4 ইন্টু ই। দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড মানে কি H2SO4, এখান থেকে কি বের হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তার মানে এখান থেকে কি হবে দুইটা ইলেকট্রনের আদান প্রদান হবে, যেহেতু দুইটা ইলেকট্রন আদান প্রদান হবে তার মানে ই এর ভ্যালু হবে 2, আর এফ, এফ এর মান কত 96,500 ডিভাইডেড বাই আই, আই এর কত এই যে 2.5 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার। এখন তুমি এই ক্যালকুলেশন তুমি যদি করো, এবং এটা ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, এটা তুমি সেকেন্ডে পাবা, কিসে পাবা সেকেন্ডে পাবা, এবং ওইটাকে তুমি যদি দেখো আমার অপশন দেখো, অপশনে কিন্তু 4টা অপশনই মিনিটে দেওয়া, তার মানে আমার সেকেন্ডটাকে আবার কি করতে হবে 60 দিয়ে ভাগ দিয়ে মিনিটে নিতে হবে, তার মানে আমি নিচে একবারে 60 গুণ দিয়ে দিই, তাহলে তো আমি আর সেকেন্ডে পাবো না, আমি ডাইরেক্ট অ্যান্সারটা আমি মিনিটেই পাবো। আশা করি বুঝতে পারছো কেন 60 গুণ হয়েছে, ওই যে সেকেন্ডটাকে তুমি আবার 60 দিয়ে ভাগ করে মিনিটে নিবে না, আমি একবারে নিয়ে নিলাম আর কি হিসাবে সুবিধার জন্য। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো, এই যে 0.6 আর 224, তো এটাকে তো আমরা এভাবে ডাইরেক্টলি লিখতে পারি যে 0.6 দশমিকের পরে এক ঘরে ঘর আছে, এক ঘরে ঘর কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 224, ঠিক আছে, ইন্টু হবে 2 ইন্টু হবে 96,500। আশা করি এটাতে প্রবলেম নাই কোনো। এই যে 2.5 দেখো, এই 2.5 কি আমরা নিচে 25 আর উপরে 10 লেখা যায় না? আশা করি বুঝতে পারছো কিভাবে লিখছি, ওই যে 2.5 মানে 25/10, ওই 10টাই উপরে চলে গেছে। এবার আমরা কাটাকাটি করব, এবং এটা ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করতে হবে, আবারও বলতেছি। দেখো 6 একে 6, 6 10 60, এই 10 আর এই 10 কাটা, তারপরে কত হবে, এই যে 2 দিয়ে তুমি যদি এই 224 এর ভাগ করো কত হবে 112, তাই না, 112 দুগুণে 224। এবার 25 দিয়ে 96,500 এর ভাগ করতে হবে। ভাগটা আমি এখানে করি, কি করতে হবে 25 দিয়ে 96,500 এর ভাগ করতে হবে, 2 গড়, 3 25-এ 75, ঠিক আছে, 6 তে 5 গেলে কত হবে, 6 থেকে 5 গেলে হবে 1 আর 2 আর হচ্ছে 5, হ্যাঁ 215। তো 215 এর মধ্যে কতবার যাবে এবার 6 4 25-এ 100 আর 8 25-এ 200 তাই না, 4 25-এ 100, 8 25-এ 200, তো এখানে কত থাকবে 15 থাকবে, আর ওইখান থেকে আরো একটা শূন্য নামবে, মানে এই যে প্রথম শূন্যটা যেটা এটা নামবে, প্রথম শূন্য, তাহলে যদি নামবে তাহলে 4 25-এ 100, 4 25-এ যদি 100 হয় তাহলে 5 25-এ 125, 6 25-এ 150, আরো একটা শূন্য, আরো একটা শূন্য, তার মানে আমি 25 দিয়ে আমি যদি 96,500 এর ভাগ করি কত থাকবে 3,860, এই যে ভাগ করলাম উপরে তোমাদের সামনেই 3,860, তাহলে আমার কি দাঁড়ালো, আমার উপরে আছে কি 3,860 আর নিচেই কত আছে 112, এবার 112 দিয়ে 3,860 এর ভাগ করতে হবে, বা তুমি আরো ছোট করেও করতে পারো, এটা কাটাকাটি করে যাবে। আচ্ছা আমি কাটাকাটি না করে আমি ডাইরেক্টই ভাগটা করে ফেললাম, 3,860 কে ভাগ করতে হবে আমার 112 দিয়ে, 112 দিয়ে যদি ভাগ করি দেখো
আমি যদি এখানে 2 আর 6 বাদ দিয়ে দিই 3 ঘর, হ্যাঁ 3 ঘরের মধ্যে 2 আর 6 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 7 11 না 7 11 3 11 33, 4 11 44। তো চিন্তা করো 4 দিয়ে দিলে কি হবে? 112। যদি 100 থাকতো তাহলে কি হতো? 4 100 400। 112 হলে তো আরো বেশি হবে। যেমন 4 দিয়ে যাবে না, বুঝতেই পারতেছি। 4 দিয়ে গেলে 400 বেশি হয়ে যাবে। আছে 386। তাহলে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আর 3 দিয়ে করলে কত হবে? 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 336। তো এটা বিয়োগ করলে কত হবে? 0 5 50। তারপর এই শূন্যটা নামবে, তার মানে 500 আছে। তো 500 আবার দেখো, আমি যদি 5 দিয়ে দিই তাহলে 5 100 এ 500 হয়ে যাবে, তার মানে 112 500 বেশি হবে। 5 দিয়ে দিলে বুঝতেই পারতেছো, ওটুই বুঝতেছো যে 5 দিয়ে দিলে কিন্তু 500 বেশি হয়ে যাবে, এই জন্য 4 দিয়ে দিতে হবে। তো 4 দিয়ে দিলে কত হবে? 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, তার মানে 448। তুমি যদি বিয়োগ করো 500 থেকে 448, বিয়োগ দিলে কত হবে? 10 থেকে 8 গেলে থাকবে 2, হবে 5, মানে 52। তারপর তুমি দশমিক দিবা, একটা শূন্য দিবা, তো মানে 34 দশমিক সামথিং হবে। বুঝতে পারতেছো, আর তো করার দরকার নাই। কি হবে? 34 পয়েন্ট সামথিং হবে আর কি। তো 34 পয়েন্ট সামথিং কোন অপশনে আছে দেখো, আমরা অপশনগুলো খেয়াল করো, 4টা অপশন। 4টা অপশনের মধ্যে এই 34 দশমিক সামথিং কিন্তু এই যে দেখো বি নাম্বার অপশনে আছে, তার মানে বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এরপর তার করার দরকার নাই দশমিকের পর, কারণ অলরেডি মিলে গেছে। তো 34 এর পরে অপশন তো একটাই আছে, আর এক্সট্রা করার সময় নষ্ট করার দরকার নেই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা তড়িৎ রসায়ন থেকে কোশ্চেনটা আসছিল আর কি। আচ্ছা, এইবার দেখো যে বলছে এখানে PF5 এর মানে ফসফরাস পেন্টাফ্লুরাইড, এটার জ্যামিতিক গঠন তোমাকে লিখতে হবে। জ্যামিতিক গঠন, তো জ্যামিতিক গঠনের জন্য তোমাকে আগে সংকরায়ন বের করতে হবে। হ্যাঁ, সংকরণের ফর্মুলা একটা সূত্র ছিল, তোমাদের মনে পড়ে কিনা না, আমি লিখতেছি আবার, দেখো মনে পড়ে কিনা। হাফ ইন্টু বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা ছিল। এইচ মানে সংকরণের ভ্যালু, আর এখানে ভি যেটা, ভি ছিল হচ্ছে যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর মানে যে কেন্দ্রীয় পরমাণুটা আছে সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। আর এক্স মানে হচ্ছে একযোজী পরমাণু কয়টা আছে, একযোজী পরমাণু কয়টা, একযোজী পরমাণু কারা? ওই যে যারা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা যারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারাই একযোজী। আর সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এটা বের করে দেখি কি হয়। হাফ ভি, ভি মানে কি? যে ফসফরাস, ফসফরাস কত বলো তো? আমি যদি এটা বিন্যাস করি, ফসফরাস তো গ্রুপ 15, তাই না? কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p, কত হবে? ফসফরাস তো 15, 10, এখানে হবে 3। সর্বশেষ কক্ষপথ কোনটা? এই যে এটা 3s2, 3p3। সর্বশেষ কত ইলেকট্রন আছে? কয়টা? 3টা, 2টা, 5টা। তার মানে ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু হবে 5 প্লাস এক্স, এক্স মানে একযোজী পরমাণু। এই দেখো ফ্লোরিন আছে, ফ্লোরিন কি করতে পারে? একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য ফ্লোরিন একযোজী। এটা কয়টা আছে? 5টা আছে, তার মানে এক্স এর ভ্যালু হবে 5। সি মানে সি মানে ক্যাটায়নের চার্জ। এই যে PF5, এটা কি ক্যাটায়ন? না। এটা কি অ্যানায়ন? না। ক্যাটায়ন না, অ্যানায়ন না, তার মানে এটা হবে 0 0 হবে। কত হবে তাহলে? হাফ ইন্টু 10, হাফ ইন্টু 10 মানে কত? 5 হবে। মানে 5 হলে এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এই যে এইচ এর ভ্যালু, হ্যাঁ এইচ এর ভ্যালু 2 হতে পারে মিনিমাম আর কি, তারপর 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। ঠিক আছে, এরকম ভাবে হইতে পারে। আচ্ছা, এইচ এর ভ্যালু যদি 2 হয়, হ্যাঁ এইচ এর আমি লিখে দিই নিচে জুড়ে, তাহলে হবে সরল রৈখিক। হ্যাঁ, সরল রৈখিক এইচ এর ভ্যালু। মানে এইভাবে তো তুমি এইচ এর ভ্যালুটা বের করতে পারবা, আশা করি যে কোনো যৌগ দিলেই তো বের করতে পারবা, তাই না? ভি মানে হচ্ছে কি, আবারও বলতেছি, ভি মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর, আর এক্স মানে হচ্ছে একযোজী পরমাণু কয়টা আছে সেইটা, সি মানে ক্যাটায়নের চার্জ, এ মানে অ্যানায়নের চার্জ। আর যদি 3 হয় তাহলে হবে সমতলীয় ত্রিভুজাকার। কি হবে? সমতলীয় ত্রিভুজাকার। ঠিক আছে, সমতলীয় ত্রিভুজাকার। আর যদি 4 হয়, আচ্ছা আমি লিখতেছি, লিখলে সময় নষ্ট হবে, এটা তোমার বইও পেয়ে যাবা, আমি মুখে মুখে বলতেছি, শুনো একটু। 2 যদি হয় তাহলে সংকরণ যেটা হবে সেটা হবে SP। ঠিক আছে,
3 যদি হয় এবং sp হলে আকৃতি হবে সরলরৈখিক, 3 হলে সংকরণ হবে sp2, আকৃতি হবে সমতলীয় ত্রিভুজাকার, 4 হলে সংকরণ হবে sp3, আকৃতি হবে চতুস্থলকীয়। যদি 5 হয় তাহলে সংকরায়ন হবে sp3d এবং আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। ঠিক আছে, ত্রিকোণাকার পিরামিড। আর যদি 6 হয় তাহলে সংকরায়ন হবে sp3d2 এবং আকৃতি হবে অষ্টতলকীয়। কি হবে? অষ্টতলকীয়। আর 7 যদি হয় তাহলে সংকরায়ন হবে sp3d3 এবং আকৃতি হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। ঠিক আছে, তার মানে এই যে sp3d3 হলে কি হবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড, যেটা সংকরায়ন হচ্ছে এই যে এটা। ঠিক আছে, মানে এটা হওয়ার জন্য 7 হওয়া লাগবে এইচ এর ভ্যালু। আর এই যে sp3d2, এই যে sp3d2 এটা যদি হয় তাহলে আকৃতি হবে অষ্টতলকীয়। ঠিক আছে, আর এই যে sp3d মানে এই যে 5, আমাদের কত হয়েছিল? 5 হয়েছিল, তাই না? এই যে 5 যদি হয় তাহলে সংকরণ কি হবে? sp3d, তার মানে এই যে pf5, হ্যাঁ, pf5 এই যে ওটা সংকরণ কি? sp3d। তাহলে আকৃতি কেমন হবে? আকৃতি হবে এই যে উপরেরটা, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তার মানে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিড। আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে এইচ এর ভ্যালু কোনটা হইলে কোন সংকরণ হবে এবং আকৃতি কেমন হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নাম্বার। 0.95 atm চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। উক্ত তাপমাত্রায় 1 atm চাপে ওই গ্যাসটির আয়তন কত? উক্ত তাপমাত্রায় মানে কি? আগে তাপমাত্রা ছিল 25, এখনো 25, তার মানে তাপমাত্রা চেঞ্জ হয় নাই। তাপমাত্রা চেঞ্জ না হইলে কার সূত্র বলো তো? একটু চিন্তা করো। তাপমাত্রা চেঞ্জ না হইলে, বা কমেন্টে অ্যান্সার জানাও, তাপমাত্রা চেঞ্জ না হইলে ওইটা কোন সূত্র, অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে সেটা কোন সূত্র হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা হবে বয়েলের সূত্র, আর চাপ যদি কনস্ট্যান্ট থাকে সেটা হবে চার্লসের সূত্র, আর আয়তন যদি কনস্ট্যান্ট থাকে সেটা হবে গেলোসাকের সূত্র। তার মানে আমার এখানে কিসের সূত্র? উক্ত তাপমাত্রায় তাপমাত্রা কনস্ট্যান্ট, তার মানে এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বয়েলের সূত্র কোনটা হবে বলো তো? P1V1 ইকুয়ালস টু P2V2, তাই না? আচ্ছা, তাহলে আমার কি বের করতে হবে? দেখো এখানে P1, এই যে P1 দেওয়া আছে, সবই দেওয়া আছে, আমাকে এখানে V2 এর ভ্যালুটা বের করতে হবে। V2 এর ভ্যালু কি হবে? P1V1 বাই P2, তাই না? P1 এর মান কত দেখো? এই যে 0.95 atm, 0.95 atm এটা হচ্ছে P1। V1 এর মান কত? 40 লিটার। আর P2 এর মান কত? 1 atm। 1 atm তো নিচের তো কোনো দাম নাই, তাহলে উপরে কি আছে? 95 আর হচ্ছে 40, তাই না? 0.95 ইন্টু 40, আমরা গুণ দিয়ে দিই 95 আর 40 এ, তারপর দশমিকটা বসাই দিব। একটা শূন্য এক্সট্রা হয়ে যাবে, তারপর হবে 4 5 20, হাতে আছে 2, 4 নং 36 আর 2 কত? 38, তাই না? তার মানে আমাদের কত হবে এটা? 3800। দেখো দশমিকের পরে এই যে 0.95 দশমিক 2 কত? মানে এখানে 2 ঘর আগে দশমিক হবে, মানে 38.00 লিটার। এখন দেখো 38 লিটার আর কি, মানে বেসিক্যালি এটা 38 লিটার হবে। তো এখানে দেখো 38 লিটার কি আছে? দেখো এখানেও নাই, বি নাম্বারেও নাই, সি নাম্বারেও নাই, ডি নাম্বারেও নাই। তার মানে কি এখানে নো রাইট অ্যান্সার, নো রাইট অ্যান্সার ইন ইন অপশন আর কি। নো রাইট অ্যান্সার ইন দা অপশন, অপশনের মধ্যে, হ্যাঁ, অপশনের মধ্যে আসলে কোনো সঠিক অ্যান্সারটা নাই। মানে এখানে তুমি অ্যান্সার, যারা অ্যান্সার দেয় না তাদেরটা হয়ে গেছে আর কি, মানে সঠিক অ্যান্সার না, সঠিক অ্যান্সার 38 লিটার হবে, তাই না? আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে। এখানে বলছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এখানে বলছে RCOONA এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্যালসিয়াম, এখানে এটা এ কি হবে, আর হচ্ছে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, তৈরি হবে। এ যৌগটা কি? আচ্ছা, এখানে কিন্তু এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, এই যে এই জিনিসটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম, এটাকে কি বলা হয় বলো? এটাকে কিন্তু ভাইয়া সোডা লাইম বলা হয়। কি বলা হয়? সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলে সোডা লাইম। তো এই যে অ্যাসিডের একটা লবণ আর কি, হ্যাঁ, অ্যাসিড তো মূলত এটা হয় RCOOH, এটা হচ্ছে অ্যাসিড। এখানে হাইড্রোজেন হচ্ছে সোডিয়াম দিয়ে রিপ্লেস, তো অ্যাসিডের একটা লবণ আর কি এটা, সোডিয়াম এসিটেট বলতে পারো, সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম কার্বক্সিলেট, এরকম কিছু একটা আর কি। তো সোডিয়াম কার্বক্সিলেট এবং সোডা লাইম বিক্রিয়াটা যে হয়, এই বিক্রিয়াটার নাম কি বলো? এই যেখানে বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়ার নাম কি? কারো মনে পড়তেছে কিনা? দেখো মনে পড়ে কিনা। ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন।
বিক্রিয়া, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা কি তৈরি হয়? এই বিক্রিয়াটা প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে অ্যালকেন। মনে পড়ে? এই বিক্রিয়া প্রোডাক্ট কি? অ্যালকেন। আমি একটা বিক্রিয়া দেখাই এখানে, মনে করো যে CH3COONA প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ বিক্রিয়া করলে এটা ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? ডি মানে ডিলিট। কি ডিলিট? কার্বন ডিলিট। হ্যাঁ, এখানে একটা কার্বন কমে যাবে, যে কার্বন শিকল হ্রাসকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা। এই যে এখানে কার্বন কয়টা আছে বলো? এখানে আছে 2টা কার্বন। তো এই যে আমার যে প্রোডাক্ট অ্যালকেন হবে, এখানে কিন্তু একটা অ্যালকেন হবে। হ্যাঁ, এই যে অ্যালকেনটা হবে এক কার্বন বিশিষ্ট। এখন আমাকে বলো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? এখানে মিথেন না? CH4 প্লাস হবে সোডিয়াম কার্বনেট। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই বিক্রিয়ায় অলওয়েজ কি হবে? অ্যালকেন তৈরি হবে। এবং ওই অ্যালকেনটা যে মেইন যেই মানে এখানে যেই অ্যাসিড থেকে আসবে, ওই অ্যাসিড থেকে একটা কার্বন কম হবে। ঠিক আছে, একটা কার্বন কমে যাবে। এবং এই বিক্রিয়াটাকে এই জন্যই বলা হয় কার্বন শিকল হ্রাসকরণ বিক্রিয়া। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটার ইয়া নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি এটা বুঝতে পারছো। নিচে দেখো বলা আছে 11 নম্বর অপশন, 11 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি প্রাইমারি বায়ু দূষক নয়? ঠিক আছে, প্রাইমারি বায়ু দূষক নয় বলছে কিন্তু। আচ্ছা, এখানে বড় কথা হচ্ছে যে প্রাইমারি বায়ু দূষক কারা? আর বায়ু দূষক মানে হচ্ছে, আগে বলো বায়ু দূষক কারা? বায়ু দূষক মানে হচ্ছে যেসব যেসব গ্যাস বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে, তারা হচ্ছে বায়ু দূষক। ঠিক আছে, কারণ বায়ু দূষক দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক, একটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। তো প্রাইমারি বায়ু দূষক হচ্ছে, মনে করো সোর্স থেকে কোন একটা গ্যাস বের হইলো, সোর্স থেকে গ্যাস বের হয়ে যদি সরাসরি বাতাসের সাথে মিশে, সেটা হচ্ছে সরাসরি বাতাসের সাথে মিশে বাতাসকে যদি দূষিত করে, সেটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। আর যদি সোর্স থেকে গ্যাসটা বের হয়ে সরাসরি বাতাসের সাথে না মিশে আবার বিক্রিয়া করে এরপরে আবার বাতাসের সাথে মিশে, তাহলে সেটা হবে সেকেন্ডারি বায়ু দূষক। তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড কি হবে? ধরো একটা কারখানা থেকে বের হয়েছে, ধোঁয়া বের হয়েছে, তো কার্বন ডাইঅক্সাইড কি হবে? কার্বন ডাইঅক্সাইড সরাসরি বাতাসের সাথে গিয়ে মিশবে, মিশে বাতাসকে দূষিত করবে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। কার্বন মনোঅক্সাইড, এটা সরাসরি সোর্স থেকে বের হয়ে বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করবে, এটাও প্রাইমারি বায়ু দূষক। সালফার ডাইঅক্সাইড, এটাও প্রাইমারি বায়ু দূষক। সালফার ট্রাইঅক্সাইড, এটা কিন্তু প্রাইমারি বায়ু দূষক নয়। এই জন্য এটাই হবে সঠিক অ্যান্সার। অপশনে কোয়েশ্চেনে বলছে নয় কোনটা, এটাই। কেন নয়? কারণ এই যে সোর্স থেকে বের হবে কি? সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। এটার সাথে হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে সালফার ট্রাইঅক্সাইড। মানে এটা যখন, এটা কিন্তু সরাসরি বের হবে না, এটা রিঅ্যাকশন করে তৈরি হবে। তো যেটা রিঅ্যাকশন করে তৈরি হবে সেটা প্রাইমারি বায়ু দূষক হবে না, এটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে কি বলা আছে? ফ্যালিং দ্রবণ কিউপ্রাস অক্সাইড, এর কিউপ্রিক অক্সাইড এর লাল পদক্ষেপ দেয় কারা? অপশন 1 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড, 2 নম্বরে ফর্মিক অ্যাসিড, 3 নম্বরে গ্লুকোজ। নিচের কোনটি সঠিক? আচ্ছা, আগে দেয় কারা সেটা তোমায় বুঝতে হবে, যে ফ্যালিং দ্রবণের পরীক্ষা দেয় কারা। হ্যাঁ, যে ফ্যালিং দ্রবণ, এই পরীক্ষাটা দেয় কারা? ফ্যালিং দ্রবণ বলছে, আবার এখানে বলতে পারতো ইয়ার পরীক্ষা, টলেন বিকারক, টলেন বিকারক। ফ্যালিং দ্রবণ হোক কিংবা টলেন বিকারক হোক, ঠিক আছে, এটা দেয় কারা? দেয় হচ্ছে অ্যালডিহাইড যারা তারা দেয়। বুঝতে পারছো? অ্যালডিহাইড কারা? ওই যে সিএইচও যাদের আছে তারাই হচ্ছে এই ফ্যালিং দ্রবণ এবং টলেন বিকারক উভয় পরীক্ষা দিবে। এখন অ্যালডিহাইড মানে কি? এখানে সিএইচও আছে, এটা তো দিবেই। আর ফর্মিক অ্যাসিড মানে কি বলো? এই ফর্মিক অ্যাসিড, এটার মানে কি? মানে হচ্ছে HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বলো, এটা কি ভাই আমরা এইভাবে লিখতে পারি না? HC ডাবল বন্ড O, তারপর হচ্ছে O, তারপর হচ্ছে H, এভাবে লিখতে পারি না? এভাবে যদি লিখি তাহলে এখানে দেখো একটু, এই যে CHO, এইটুকু, এই যে এই পার্টটা, এই পার্টটা কি CHO না? CHO আছে কিনা? তো CHO মানে কি? এখানে অ্যালডিহাইড গ্রুপও আছে, তাই না? তার মানে এই ফর্মিক অ্যাসিডের কি হবে? ফ্যালিং দ্রবণ পরীক্ষা দিবে। এবার আসি গ্লুকোজ। এখন গ্লুকোজ আসলে দেয় কিনা, এর জন্য গ্লুকোজের স্ট্রাকচার তোমাকে জানতে হবে আগে। গ্লুকোজের স্ট্রাকচার কি রকম? এই যে প্রথমেই থাকে CHO, ঠিক আছে, তারপরে কার্বন, তোমরা জানো তো গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে গাঠনিক সংকেত, সরি আণবিক সংকেত, গাঠনিক সংকেত হচ্ছে এইটা।
এখানে হবে CH2OH, ঠিক আছে। এখানে হচ্ছে হাইড্রোজেন, তারপর OH, তারপর হচ্ছে OH, হাইড্রোজেন, হাইড্রোজেন, OH, তারপর হাইড্রোজেন, OH। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, ঠিক আছে। তার মানে ভাই দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানেও কি আছে, CHO আছে। তার মানে এই গ্লুকোজও কি হবে, এই ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, এবং এই তিনটাই টলেন বিকারকের পরীক্ষা দিবে। তার মানে নিচের কোনটি সঠিক, নিচের সবগুলোই সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে একটু পজ করে আবার একটু দেখো। আচ্ছা, এই কোশ্চেনে দেখো কি বলছে, বলছে রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি। হ্যাঁ, প্রযোজ্য নয় কোনটি বলছে। আচ্ছা, বিক্রিয়াটি উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো যায়, অর্থাৎ সম্মুখ দিক থেকেও সাম্যাবস্থায় পৌঁছাবে, মানে বিক্রিয়ক গুলো আর কি, বিক্রিয়ক ঘনমাত্রা হ্রাস পাবে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তো একটা চার্টেন সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা যখন ব্যালেন্স হয়ে যাবে, তখন ওই অবস্থাটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। মানে বিক্রিয়ার উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো যাবে, এটা সঠিক যাবে। আচ্ছা, এখানে নয় বলছে কোনটা, প্রযোজ্য নয় কোনটা হবে? আচ্ছা, পৌঁছানো যাবে, এটা তো সঠিকই, তাই না? ঠিকই ঠিকই দিয়েছিলাম। বিক্রিয়া অসম্পূর্ণ থাকে না, মানে অসম্পূর্ণ থাকে না মানে কি, বিক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। তো রাসায়নিক সাম্যাবস্থা এটা কার জন্য হয় বলতো? এটা হয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয়। আচ্ছা, তাহলে আমাকে বলো, উভমুখী বিক্রিয়া কি কখনো 100% কমপ্লিট হয়? হয় না। কেন হয় না? কারণ বিক্রিয়ক গুলো যখন উৎপাদে 100% পরিণত হয়ে যাবে, তখন তো আর ইয়া থাকবে না, সাম্যাবস্থা থাকবে না। তার মানে উভমুখী বিক্রিয়া কখনোই 100% কমপ্লিট হয় না। তার মানে বিক্রিয়া অসম্পূর্ণ থাকে না, এখানে না বলছে। তার মানে এটা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থার জন্য প্রযোজ্য নয়। কারণ রাসায়নিক সাম্যাবস্থার জন্য বিক্রিয়া কি থাকে, অসম্পূর্ণ থাকে। আচ্ছা, 2 নাম্বারটা কারেক্ট না। 3 নাম্বার বলছে সম্ভবমুখী না, সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে সম্মুখমুখী। হ্যাঁ, সম্মুখমুখী হবে এটা, টাইপিং বলি। সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ ভিন্ন হয় না। ধরো এখানে এ থেকে বি যেভাবে তৈরি হবে, মানে যেই হারে এ থেকে বি যেই হারে হবে, বি থেকে এও কি ওই সেম হারেই হবে। এখানে গতিবেগটা সেম হবে, বুঝতে পারছো? গতিবেগ ভিন্ন বলছে, তার মানে এটা তো প্রযোজ্য হবে না। 3 নাম্বার, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সবসময় একই ভৌত অবস্থায় থাকে। অর্থাৎ এই যে এ ধরো বিক্রিয়ক, এ যদি গ্যাসীয় অবস্থায় থাকে, বিটাও কি হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, বুঝতে পারছো? বা এটা সলিড থাকলে এটাও সলিড, এটা লিকুইড থাকলে এটাও লিকুইড, মানে ভৌত অবস্থাটা কি থাকবে, একই থাকবে, সেম থাকবে। তার মানে এটা কারেক্ট। তার মানে শুধুমাত্র এই যে তাহলে এখানে বলছে কি, নিচের কোনটি প্রযোজ্য নয়? ও সরি সরি, এখানে একটু ভুল হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, এখানে বলছে কি যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সবসময় একই ভৌত অবস্থায় থাকে না, ব্যাপারটা এরকম না। কেন এরকম না, আমি তোকে বলতেছি। হ্যাঁ, বলতেছি, দেখো। এই যে আহ, এই যে রিয়াকশন হলে, রিয়াকশনের মধ্যে এই যে এ প্লাস, এ ধরো গ্যাসীয়, তারপর বিটাও ধরো গ্যাসীয়, হ্যাঁ, বিক্রিয়া করে কি হলো, সি তৈরি হলো এবং ডি তৈরি হলো, এবং সি গ্যাসীয়, ঠিক আছে। এই ডিটা যে তৈরি হলো, এই ডিটা কিন্তু ভাইয়া সলিডও হতে পারে, বুঝতে পারছো? তার মানে এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একই ভৌত অবস্থা, এই যে একই ভৌত অবস্থা যেটা, এটা নাও হতে পারে। হ্যাঁ, একটু আগে আমি ভুল বলছিলাম আসলে, যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এটা কি হবে, মানে ভৌত অবস্থাটা সেম নাও হতে পারে, সেম হতেই হবে, এটা আসলে সাম্যাবস্থার শর্ত না। ঠিক আছে, তার মানে এর প্রযোজ্য নয়। নয় কোনটা হবে? এই যে প্রথম যেটা আছে, উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো যায়, এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত, বুঝতে পারছো? এই যে তিনটা, 2, 3 এবং 4, এটা কিন্তু শর্ত ফিল আপ করে না। তার মানে এই তিনটাই প্রযোজ্য নয়। 2, 3 এবং 4, এই যে এ নাম্বার অপশনটা কারেক্ট, 2, 3 এবং 4। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে বেনজিনে কয়টি সিগমা বন্ধন আছে, বেনজিনে কয়টি সিগমা, মানে বেনজিন কোনটা, এই যে তোমরা সবাই জানো, এটা হচ্ছে বেনজিন। সিগমা বন্ধন জানার জন্য এটা হচ্ছে এভাবে লিখলে তুমি বুঝতে পারবা না, এটা তোমার এইভাবে লিখতে হবে, কার্বন, তারপর কার্বন, তারপর কার্বন, 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 এক গ্রুপ পর ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তারপর এখানে একটা ডাবল বন্ড, তারপর এখানে ডাবল বন্ড, এবং প্রত্যেকটা কার্বনেই একটা করে হাইড্রোজেন আছে। এটা হচ্ছে বেনজিনের গাঠনিক স্ট্রাকচার, বা তুমি এটাকে C6H6 বলতে পারো, ঠিক আছে। সিগমা বন্ধন মানে কি, একক বন্ধন। তাই দেখো, এই যেখানে কিন্তু ডাবল বন্ড যেখানে আছে, ডাবল বন্ড মানে কি, একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড আছে কয় জায়গায়, 3 জায়গায়, তার মানে এখানে পাই বন্ধন কয়টা,
তিনটা পাই বন্ড, তাই না? তিনটা হচ্ছে পাই বন্ড। তো সিঙ্গেল বন্ড কয়টা দেখি, তাহলে চলো আমরা শুরু করি এখান থেকে। এই যে হাইড্রোজেন, আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? তো এই যে হাইড্রোজেনের সাথে একটা সিঙ্গেল, তার মানে এখানে এই যে একটা, তারপর এই যে দুইটা সিগমা বন্ধন আছে, তো এখানেও একটা একটা সিগমা একটা পাই, তো এখানে একটা সিগমা আছে, তো একটা, তারপর এই যে এখানে দুইটা, তারপর এই যেখানে একটা তিনটা, তারপর এই যে চারটা, তারপর এইখানে হাইড্রোজেন পাঁচটা, এখানে ডাবল বন্ডের মধ্যে একটা ছয়টা, এই হাইড্রোজেনের একটা সাতটা, এই আটটা, তারপর নয়টা, এখানে একটা আছে দশটা, এই যে 11টা, এই যে 12টা, ঠিক আছে? তার মানে কি হবে, 12টা হচ্ছে সিগমা বন্ড আর তিনটা হচ্ছে পাই বন্ড। তো 12টা, এই যে সিগমা বন্ধনের কথা বলছে, তো তার 12টা হচ্ছে সিগমা বন্ধন। আশা করি বুঝতে পারছো। নিচে কি বলছে দেখো, এখানে বলছে যে A2 এবং B2 বিক্রিয়া করে 2AB তৈরি হয় এবং ডেল H হচ্ছে পজিটিভ, ডেল H পজিটিভ। তো আমরা তো জানি ভাইয়া, সরি, ডেল H পজিটিভ। তো আমরা কি জানি না এটা ভাইয়া? ডেল H পজিটিভ হলে তাপহারী বিক্রিয়া হয়, তাই না? আর ডেল H নেগেটিভ হলে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তার মানে ডেল H পজিটিভ, তাপহারী বিক্রিয়া, এটা কারেক্ট। সাম্যধ্রুবক Kp এবং Kc এর মান সমান। সাম্যধ্রুবক Kp এবং Kc এর মান সমান কিনা। আচ্ছা, Kp Kc এর ফর্মুলা কি বলো? Kp ইকুয়াল টু Kc RT ডেল n, ঠিক আছে? ডেল n। তো ডেল n মানে কি? ডেল n মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, ঠিক আছে? ডেল n মানে কি? উৎপাদের মূল সংখ্যা কত? উৎপাদে কয় মূল আছে? 2 মূল আছে, তার মানে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2। বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়ক কয় মূল আছে? এখানে 1 মোল, এখানে 1 মোল, তার মানে টোটাল কয় মোল? 2 মোল। 2 মাইনাস 2 মানে কত হবে? 0। তার মানে কি হবে? Kp ইকুয়াল টু হবে Kc RT 0। RT 0 মানে তো 1, তাই না? RT 0 মানে তো পুরো ভ্যালুটা 1 হয়ে যাবে। তার মানে আমার কি থাকবে? Kp ইকুয়াল টু Kc। তার মানে এই রিঅ্যাকশনের জন্য Kp এবং Kc এর মান সমান। এই যে দেখতে, আমি তোমাকে প্রুফ দিয়ে দিলাম, মানে এটাই হচ্ছে কারেক্ট। 3 নম্বরে বলছে সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। কেন প্রভাব নেই? কারণ দেখো, বিক্রিয়কে কয় মোল? 2 মোল। উৎপাদে কয় মোল? 2 মোল। তো আমরা কি জানি না, ওই যে লাসাতিলের নীতি অনুসারে কি ছিল? চাপ বাড়াইলে যেদিকে মূল সংখ্যা কম, বিক্রিয়া সেই দিকে মুভ করবে, আর চাপ কমালে যেদিকে মূল সংখ্যা বেশি, বিক্রিয়া সেদিকে শিফট করবে। কিন্তু এখানে যে চাপ মূল সংখ্যা সমান, এখানে কি হবে? এটাও ছিল লাসাতিলের নীতি অনুসারে, দেখো মনে পড়ে কিনা। যদি মূল সংখ্যা সমান থাকে, এখানে মূল সংখ্যা সমান, মূল সংখ্যা সমান থাকলে ওই বিক্রিয়ার মধ্যে চাপের কোনো প্রভাব নেই। আশা করি মনে পড়ছে লাসাতিলের নীতি, চাপের প্রভাব। তার মানে এখানে তিনটাই কারেক্ট। মূল সংখ্যা সমান, চাপের কোনো প্রভাব নেই, তার মানে এখানে তিনটাই হবে কারেক্ট। 1, 2 এবং 3 তিনটাই কারেক্ট। এবং এই প্রত্যেকটা প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবা, আমি প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো ধরনের বা তোমাদের যে ধরনের টপিকের ক্লাস লাগবে, তো সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।